আজকে আপনাদের একটি গল্প বলতে চাইছি। এটি সাধারণ কোনো গল্প নয়। একটা ভয়াবহতা এবং নির্মমতা লুকিয়ে রয়েছে এই গল্পটির মধ্যে। গল্পটি শুরু করতে হয় একটা ছেলেকে দিয়ে, যে কিনা একটা অজপাড়াগায় বাস করত। তার বাবা সাধারণ একজন কৃষক। স্বপ্ন ছিল ছেলেটাকে ভালো কোথাও পড়াশোনা করাবে। তাই নিজের সর্বস্বটুকু দিয়ে ছেলেটিকে শহরে পাঠালো পড়াশোনা করতে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে বাবা। ভালোভাবে তুই পড়াশোনাটা শেষ কর, যেভাবেই হোক তোকে আমি মাসে মাসে টাকা পাঠাবই। তুমি কোনো চিন্তা করো না বাবা। শহরে আমি নিশ্চয়ই ভালো একটা কাজ জোগাড় করে নেব, আর নিজের পড়াশোনার খরচ নিজেই চালাবো। তুমি শুধু নিজের খেয়ালটা রেখো। এরপর 7 দিনের মাঝেই রমেন শহরে চলে এলো। বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলো, কিন্তু সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। একদিকে খাবারের খরচ, অন্যদিকে নিজের পড়াশোনার খরচ চালাতে চালাতে রমেন হিমশিম খেয়ে গেল। আর তাই একদিন সে তার একজন ইউনিভার্সিটির বড় ভাইয়ের কাছে বলতে লাগলো, যেভাবেই হোক আমাকে একটা টিউশনির ব্যবস্থা করে দিন। আমি এভাবে আর নিজেকে চালাতে পারছি না। এভাবেই কেটে গেল প্রায় পুরো একটা মাস। একটু একটু করে সেই শহরের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে থাকলো। আর ঠিক তখনই তার কাছে একটি খুশির সংবাদ এলো। হঠাৎ করেই তার কাছে একটি ফোন কল চলে এলো। গলাটি ছিল একজন বয়স্ক মহিলার, কিন্তু গলার কণ্ঠ ছিল অদ্ভুত। মনে হচ্ছিল দূর থেকে কেউ কথা বলছে। চারিদিকে শাঁ শাঁ একটি শব্দ। হ্যালো, মিতু বলছি। শুনলাম আপনি নাকি পড়ানোর জন্য ছাত্র খুঁজছেন। আপনি চাইলে আমার ছেলেকে পড়াতে পারেন। জি জি, অবশ্যই। আমার একটা টিউশনি খুব দরকার। আসলে গ্রাম থেকে শহরে এসেছি তো, নিজের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। দয়া করে আমাকে একটা সুযোগ দিন। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমার ছেলের দিকে খেয়াল রাখবেন। ঠিক সন্ধ্যায় আপনি আমাদের বাড়িতে আসবেন। মনে রাখবেন, আগামীকাল মানে আগামীকাল। আগামীকাল কিন্তু অমাবস্যা। রমেন ভেবে পেল না টিউশনি করানোর সাথে আমাবস্যার কি সম্পর্ক। কিন্তু মহিলাটির কথা অদ্ভুত শোনাচ্ছিল। কিন্তু রমেনের এত কিছু ভাববার সময় ছিল না। সে যত দ্রুত সম্ভব টিউশনিটি করানোর জন্য বাড়ি থেকে বের হলো। যখন বাড়িটির কাছে গিয়ে পৌঁছলো, তখন তার কাছে বাড়িটা অনেক অদ্ভুত লাগলো। বাড়িটি ছিল সম্পূর্ণ পুরনো ধাঁচের, চারিদিকে অদ্ভুত একটি নিস্তব্ধতা। এরপর সে আস্তে আস্তে দরজায় ধাক্কা দিল। কেউ কি আছেন? দয়া করে দরজাটা খুলুন। এরপর একজন মধ্যবয়স্ক মহিলা দরজাটি খুলে ফেলল। তার পরনে ছিল অদ্ভুত কালো রঙের একটি পোশাক, কপালে লাল তিলক, আর তার কথা বলার সুরটাও ছিল বেশ অন্যরকম। আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। একটু অপেক্ষা করুন, আমি আমার ছেলেকে ডাকছি। হঠাৎ করে সেখানে 8-10 বছর বয়সী একটি ছেলে প্রবেশ করল। ছেলেটিকে দেখে রোমনের কেমন যেন একটি অদ্ভুত অনুভূতি হলো। তার চোখের নিচে ছিল কালি, পরনে ছিল ময়লা জামা। মনে হচ্ছিল অনেক দিন ধরে অযত্নে অবহেলায় তাকে ফেলে রাখা হয়েছে। ঠিক আছে, এবার আমি আসি। আপনি পড়ানো শুরু করুন। এবারের অন্য কোথাও যাবেন না কিন্তু। কেউ কথা বলতে আসলে কথা বলবেন না। রমেন ভেবে পেল না এ বাড়িতে অন্য কোথাও সে কেনই বা যাবে, আর অন্য কারোর সাথে কথা বললেই বা তার কি ক্ষতি। কিন্তু এত কিছু ভেবে সময় নষ্ট করল না সে, কারণ তার টিউশনিটা অনেক দরকার ছিল। খোকা, তোমার নাম কি? আমার নাম নিশাত। কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি সামান্য একজন মানুষ যে তোমাকে পড়াতে এসেছি। স্যার, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমাকে ওরা ওরা আমাকে ওরা আমাকে মেরে ফেলবে। কি বলছো কি তুমি? তোমাকে কারা মেরে ফেলবে? তোমার কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলো। আমি যথাসম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। স্যার, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না। গত 2 বছর ধরে আমি বাসায় বন্দি। আমাকে বন্দি করে রাখা হয়েছে। আগামী সপ্তাহে আমাকে মেরে ফেলা হবে। কি কি বলছো কি তুমি? তোমাকে কে মেরে ফেলবে?
তোমার মতো এত ফুটফুটে সুন্দর একটা ছেলেকে কে মারতে পারে? স্যার, আপনি তো আমার মাকে দেখলেন। তাকে দেখলে সাধারণ একজন মানুষ মনে হলেও আসলে তিনি মানুষ নন। তিনি একজন ডাইনি, শয়তানের উপাসক। তাদের নিয়ম হচ্ছে নিজের রক্তের কাউকে শয়তানের কাছে বলি দিতে হয়, তাহলে সে আরো বেশি শক্তিশালী হয়। আজ থেকে 2 বছর আগে আমার বড় বোনকে আমার মা পুড়িয়ে হত্যা করে। রান্নাঘরে আমার বোন রান্না করছিল, হঠাৎ করে চারদিকে আগুন জ্বলে যায়। পুলিশ এটা ভেবে তদন্ত করে যে এটা একটা স্বাভাবিক হত্যাকাণ্ড। মাত্র 6 মাস আগে আমার ছোট ভাইকে আমার মা পানিতে ডুবিয়ে হত্যা করে। এই দুটি হত্যাকাণ্ডের মাধ্যমে সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর একটা মাত্র হত্যা করতে পারলে সে হবে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী। আর তাই সে সে আমাকে আমাকে হত্যা করতে চাইছে। আপনি দয়া করে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। দেখো, আমি তোমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। একজন মা কিভাবে তার সন্তানকে হত্যা করতে পারে? যাই হোক, আমি আজ আসি। স্যার, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে শয়তান সম্পর্কে খোঁজ খবর নেবেন। শয়তানের আরেক নাম হলো লুসিফার। নিশাতের মুখ থেকে এমন একটি কথা শুনে রোমেন শেষ পর্যন্ত ভয় পেল আর সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে গেল। কিন্তু বাড়ি ফেরার পর তার নিজের মনকে সে কোনোভাবেই বোঝাতে পারছিল না। তার পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই সে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেল শয়তান সম্পর্কে খোঁজ করার জন্য। সত্যি, রক্তের কাউকে হত্যা করতে পারলে শয়তানের অনেক ক্ষমতা লাভ হয়। রমেন বুঝতে পারল নিশাত অনেক বড় একটি বিপদে পড়েছে, আর তাই সে এক মুহূর্ত দেরি না করে থানায় গেল পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে। নমস্কার স্যার, আমার নাম রমেন। আমি আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জি বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি গ্রাম থেকে সদ্য শহরে এসেছি। একটা টিউশনির জন্য হন্য হয়ে যখন ঘুরছিলাম তখন একদিন আমার ফোনে একটা কল আসে। তারপর যখন আমি সেই টিউশনিটা করতে যাই আমি কিছু অবাক ব্যাপার লক্ষ্য করি। ছেলেটির মা শয়তানের উপাসক এবং এর আগেও নাকি সে তার 2জন সন্তানকে খুন করেছেন। আপনি যে বাড়িটির কথা বলছেন, দয়া করে আমাকে তার ঠিকানাটা দিন। এরপর রমেন যখন পুলিশকে বাড়ির ঠিকানাটা দিল, পুলিশটা তখন কিছুটা অবাক হলো, কারণ সে বাড়িতে 2জন মানুষের খুন হয়েছিল। রমেনের দেওয়া তথ্য ঠিকই ছিল। সে বাড়িতে খুন হয়েছিল 13 বছর বয়সের একটি মেয়ে এবং ছোট্ট একটা বাচ্চা ছেলে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি সত্য কথাই বলছেন, কারণ দুটি তদন্তের সময় আমি উপস্থিত ছিলাম। আমার কেন যেন মনে হয়েছিল এটি কোনো সাধারণ হত্যা নয়। আপনি এক কাজ করুন, আপনি সেই বাড়িটির দিকে আগান, আমি ব্যাপারটি দেখছি। ওই দিন রাতের বেলা রমেন যখন ঘুমোতে গেল, সে অদ্ভুত কিছু ব্যাপার খেয়াল করলো। মনে হচ্ছে কেউ স্বপ্নের মধ্যে তার সাথে কথা বলছে। ওই বাড়িতে যাওয়া তোমার জন্য নিরাপদ হবে না। সেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। ওই বাড়িতে তুমি আর কখনোই ফিরে যাবে না। রমেন প্রচন্ড ভয় পেয়ে জেগে উঠল। তার সারা শরীর ঘামতে থাকলো। সে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? এখানে কি চাই? আমাকে কেন তুমি ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিষেধ করছো? কে তুমি? আর ঠিক তখনই কান্না বিজড়িত কণ্ঠে একটি মেয়ের গলা শোনা গেল। মেয়েটি গুঙিয়ে গুঙিয়ে কেঁদে কেঁদে বলছিল, স্যার, আমার ভাইকে বাঁচান। স্যার, ওরা আমার ভাইকে মেরে ফেলবে। আমার ভাই আপনি ছাড়া আর কেউ নেই। আপনি দয়া করে আগামী অমাবস্যার রাতে যেভাবে হোক আমার ভাইকে সেখান থেকে উদ্ধার করুন। আমাকে ওরা মেরে ফেলেছে। আমার ছোট ভাইকে তো হত্যা করছে। এখন শুধু ওই বেঁচে আছে। আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন স্যার। 2 দিন পর ছিল সেই কাঙ্ক্ষিত অমাবস্যার রাত। সকাল থেকেই রমেনের মন প্রচন্ড খারাপ। সে সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। তার কি ওই ছেলেটিকে বাঁচানো উচিত? সন্ধ্যাবেলা রমেন আর তার ঘরে চুপচাপ বসে থাকতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল বাড়িটির কাছে।
চারিদিকে খুটখুটে অন্ধকার। বাড়ির পেছনে একটা জায়গায় আলো জ্বলছিল। রমেন যখন সেখানে পৌঁছে গেল, সে দেখতে পেল একটি ভয়ঙ্কর দৃশ্য। একটি খাটের মধ্যে বেঁধে রাখা হয়েছে নিষাদকে, আর তার চারপাশে অনেকগুলো লোক একসাথে জড়ো হয়ে শয়তানের উপাসনা করছে। তার ডাইনি মা নিজের হাত কেটে রক্ত শয়তানকে খেতে দিচ্ছে আর চিৎকার করে বলছে, আজকে আমি আপনার কাছে আমার নিজের সন্তানকে উৎসর্গ করেছি। আপনি আমার এই উৎসর্গ গ্রহণ করুন, দয়া করে আমার এই বলিদানকে গ্রহণ করুন। সবার মুখ থেকে রক্ত ঝরছিল। আর এমন সময় সেখানে উপস্থিত হয় রমেন। ছেড়ে দে, তোরা এই নিষ্পাপ শিশুটিকে ছেড়ে দে। ওকে হত্যা করিস না, এ তো কোনো অপরাধ করেনি। হত্যা করতে হলে আমাকে হত্যা কর। তুই তাহলে এসেছিস, আমি জানতাম তুই আসবি। তুই যে আমার ব্যাপারে খোঁজ খবর করছিস, পুলিশের কাছে গিয়েছিস, আমি সবই জানি। আজকে তোকেও প্রভুর কাছে বলি দেব, তাহলে আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তোকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব, অপেক্ষা কর। চারিদিকে অদ্ভুত একটা গন্ধ, রক্তের গন্ধে চারিদিক ভেসে যাচ্ছিল। আর চারিদিকে ছিল অদ্ভুত একটা ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে রমেনের দম আটকে আসছিল। আর ঠিক এমন সময় সেখানে থাকা লোকগুলো রমেনকে ধরার জন্য এগিয়ে গেল। যখন তারা রমেনকে প্রায় ধরেই ফেলবে, এমন সময় সেখানে পুলিশ অফিসার উপস্থিত হলো তার ফোর্স নিয়ে। কারণ তারা জানতো এমন কিছু একটা হতে পারে। পুলিশ অফিসারকে সে আগেই বলে এসেছিল, আজকে তোর খেলা শেষ ডাইনি। তুই অনেকগুলো নিরীহ মানুষকে হত্যা করেছিস, নিজের সন্তানের রক্ত নিয়ে তুই খেলছিস। এইবার দেখ আমি তোর কি করি। এরপর তারা ডাইনিটিকে ধরে নিয়ে গেল। তারপর নিষাদকে পুলিশে হেফাজতে দেয়া হলো। তার ভবিষ্যতের দায়িত্ব দেয়া হয়েছিল অন্য কোনো অভিভাবককে, কারণ নিষাদের বাবাকেও সেই ডাইনিটি হত্যা করেছিল।